আপনারা দেখছেন চারটায় চারদিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক তথ্য কলকাতা টিভির হাতে। সেই বিস্ফোরক তথ্য এসেছে, এক্সক্লুসিভ সেই তথ্য কলকাতা টিভির হাতে। বিস্ফোরক তথ্য অরবিন্দ রায়ের জবানবন্দিতে তিনি সেই তথ্য তুলে দিয়ে ধরেছেন জিজ্ঞাসাবাদকারী তদন্তকারী আধিকারিকদের হাতে, এবং সেখানে আমরা জানতে পারছি যে সুজয় কৃষ্ণ ভদ্র এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বারংবার যার নাম উঠে এসেছে, সেই সুজয় কৃষ্ণ ভদ্রকে টাকা পৌঁছে দিতেন বলেই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার অরবিন্দ রায় বর্মন তিনি দাবি করেছেন তদন্তকারী আধিকারিকদের হাতে। এই সুজয় কৃষ্ণ ভদ্রর অন্যতম এজেন্ট ছিলেন এই অরবিন্দ রায় বর্মন, এবং তারাই মূলত টাকা তুলতেন যারা নির্বাচিত হননি বা যারা অকৃতকার্য হয়েছেন এমন যারা পরীক্ষার্থী, তাদের কাছ থেকে টাকা তুলে সুজয় কৃষ্ণ ভদ্রের হাতে পৌঁছে দিতেন এই অরবিন্দ রায় বর্মনের মতো এজেন্টরা। এবং সেখানেই সুজয় কৃষ্ণ ভদ্রের হাতে প্রায় অন্তত 15 থেকে 20 বার টাকা তুলে দিয়েছেন বলেই তদন্তকারী আধিকারিকদের সামনে দাবি করেছেন অরবিন্দ রায় বর্মন। সেই বিস্ফোরক তথ্য এই মুহূর্তে কলকাতা টিভির হাতে। আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আরো বিশদে জানবো এই তদন্তকারী আধিকারিকদের হাতে এই বিষয়ে ঠিক কি কি তথ্য উঠে এসেছে, কিভাবে চলতো এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি, কিভাবে হতো আর্থিক লেনদেন, জানবো রিয়া মাঝির কাছ থেকে। রিয়া, কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকদের সূত্রে? একের পর এক বিস্ফোরক তথ্য তদন্তকারী আধিকারিকের, তারা কিন্তু একের পর এক যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছে এবং তার সঙ্গে যে অ্যাটাচ ডকুমেন্টগুলো আছে সেখানেই কিন্তু এই সমস্ত বিস্ফোরক তথ্য এবং সূত্র মারফত আমরা যেমনটা জানতে পারছি যে একাধিক জনের যে একাধিক এজেন্ট যাদের নাম উঠে এসেছে এবং সেই এজেন্ট এখনো অবধি যারা গ্রেপ্তার হয়েছে বা যারা গ্রেপ্তার হয়নি তাদেরও যে স্বীকারোক্তি বা 164 যেটা 164 অর্থাৎ গোপন জবানবন্দি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে তথ্য তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন সেটা কিন্তু অত্যন্ত বিস্ফোরক। এবং যে ডকুমেন্ট, যেটা অঙ্কুরদা এর আগেও আমরা যে খবর করেছিলাম যেখানে দেখা গিয়েছিল যে নামের তালিকা আসতো এবং সেটা বিকাশ ভবন থেকেই সেই সমস্ত ডকুমেন্টস সিজ করেছে তদন্তকারী আধিকারিকরা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একের পর এক বিস্ফোরক তথ্য, সেখানে একের পর এক হেভি ওয়েটের নাম উঠে আসছে। যেমন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে এই যে পুরো দুর্নীতিটা কিভাবে চলতো, পুরো একটি যে সার্কেলের মতো এই দুর্নীতিটা চলেছে, একের সঙ্গে অপর প্রত্যেকে ইন্টারকানেক্টেড। এবং এখানে যারা মাথা রয়েছে, যেটা বারবার তদন্তকারী আধিকারিকরা কোর্টে বলছে যে প্রভাবশালীরা জড়িয়ে রয়েছে এবং সেই জায়গা থেকেই কিন্তু এই ডকুমেন্টসে একের পর এক খোলসা খুঁড়ছে তদন্তকারী আধিকারিকরা। তবে এই মুহূর্তে যে খবর আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদের, যেখানে আমরা বলছি যে বিস্ফোরক তথ্য পাওয়া গিয়েছে এবং যেটা কলকাতা টিভির পর্দায় তারা দেখছেন, যেখানে সুজয় কৃষ্ণর কাছে নগদ টাকা পৌঁছাতে হতো। কেন নগদ টাকা পৌঁছাতে হতো? কারণ কোনো এক সাহেব বা কোনো এক বস তিনি যখনই টাকা চাইতেন তখনই সুজয় কৃষ্ণ ভদ্র পাল্টা চাপ দিতেন এজেন্টদের, যেই এজেন্টরা যারা নন কোয়ালিফাইড স্টুডেন্ট তাদেরকে চিহ্নিত করে, প্রথমত সেগুলো সাব এজেন্টরা করতো, যে যারা নন কোয়ালিফাইড স্টুডেন্ট রয়েছে বা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে চিহ্নিত করা, এবং তাদেরকে চিহ্নিত করে যখন টাকা কথা পুরোটা ডিসকাশন হতো, সেই টাকা তাদের থেকে তুলে এজেন্টদের কাছে আসতো এবং এজেন্টরা টাইমে টাইমে সেই টাকা সুজয় কৃষ্ণ ভদ্রকে দিয়ে আসতো। এবং সুজয় কৃষ্ণ ভদ্র সহ যে একাধিক এজেন্টের নাম উঠে এসেছে, সেখানে যেমন রয়েছে চিনু হাজরার নাম রয়েছে, তার নাম রয়েছে সেখানে, তেমনি শান্তনু, কুন্তল সহ একাধিক, অরবিন্দ সহ একাধিক এজেন্টের নাম রয়েছে যারা কিনা টাকা তুলে সুজয় কৃষ্ণ ভদ্রকে দিত। এবার এখানেই প্রশ্ন উঠছে যে সুজয় কৃষ্ণ ভদ্র এত টাকা নিয়ে কি করতেন এবং সেই টাকা কোথায় যেতেন, এবং সেখানেই তদন্তকারী আধিকারিকরা বলছেন যে সুজয় কৃষ্ণ ভদ্র এই সমস্ত টাকা পৌঁছাতেন কোনো এক সাহেবের কাছে এবং বাকিটা নিজেদের মধ্যেই তারা ভাগবাটোরা করে নিতেন। এবং সেই সাহেবকে বা সেই বসকে, সেটাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা এখনো যে তাদের তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু তারা এখনো অবধি সেই বিষয়টা জানতে
বা দেখতেই কিন্তু মরিয়া হয়ে উঠেছেন। এবং এখানেই তোমাকে জানিয়ে রাখবো যে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে যে টাকা যেত এবং যেখান থেকে লিপস অ্যান্ড বাউন্সের নাম উঠে এসেছে এবং সেই লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর কোনো এক হেভি ওয়েট তার নাম উঠে এসেছে, এই বিষয়টা এলো কোথা থেকে? এই বিষয়টা মূলত এলো যে যখন এই তদন্ত শুরু করে সিবিআই বা ইডি, তারা জানতে চায় যে এই দুর্নীতির টাকা কোথায় গিয়েছে এবং যখন একের পর এক এজেন্ট সাব এজেন্টকে তারা জিজ্ঞাসাবাদ করতে আরম্ভ করে, একের পর এক এজেন্টকে তারা গ্রেফতার করতে আরম্ভ করে, সেই সময় তারা জানতে পারে যে তারা কিভাবে টাকা রোটেট করতো বা কিভাবে টাকা হাত বদল হতো। প্রথমে এজেন্ট সাব এজেন্টরা টাকা তুলতো এবং টাকা তোলার পর সেটা চলে আসতো এজেন্টদের কাছে এবং এজেন্টরা সেই টাকা পৌঁছে দিত সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে। এবং সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে যখন টাকা পৌঁছাতো তখন কিভাবে পৌঁছাতো? কোনো এক যেটা এক এজেন্ট অর্থাৎ অরবিন্দ রায়, তার যে স্বীকারোক্তি সেখানে সে বলেছে যে সেই টাকা সে পৌঁছে দিত এই সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে, কখনো কোনো এক ক্লাবের সামনে, কখনো সে তার বেহালার বাড়িতে পৌঁছে দিত, অর্থাৎ যে এজেন্টরা টাকা দিতে আসতো। এবং বেহালার বাড়িতে এসে যখন টাকা দিত সেই সময় সেখানকার সমস্ত সিসিটিভি বন্ধ করে দেওয়া হতো তার বাড়িতে এবং কেউ যখন না থাকতো সেই সময় গিয়ে তারা টাকা দিত। আবার কখনো লিপস অ্যান্ড বাউন্সে আসতো, অর্থাৎ সেই অফিসে আসতো এবং সেখানে একটা প্রসেস ছিল। লিপস অ্যান্ড বাউন্সের প্রসেসটাও কি একই রকম ছিল রিয়া? মানে সেক্ষেত্রেও কি এই বেহালার বাড়িতে যেমন বললে যে ক্লোজ সার্কিট ক্যামেরা অফ করে দেওয়া হতো, এক্ষেত্রেও কি ঠিক একই পদ্ধতি অনুসরণ করা হতো লিপস অ্যান্ড বাউন্সের অফিসেও? একদমই পদ্ধতিটা একই, কিন্তু আরো কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হতো। প্রথম একদম লিপস অ্যান্ড বাউন্সের যে রিসেপশন, সেখানে আসতো এজেন্টরা, এসে তারা নিজেরাই ইন্টারকম থেকে ফোন করতো সুজয় কৃষ্ণ ভদ্রের কেবিনের যে ইন্টারকম, সেই ইন্টারকমে ফোন করে নিজেদের নাম এবং ডিটেলস বলতো এবং তারপরে তারা রিসেপশনে যে বসেছিল সুস্মিতা, তাকে বলতো যে তাদের ডিটেলস, তারা নাম এবং কোথা থেকে আসছে এবং তারা তখন আরো একবার কনভে করতো সুজয় কৃষ্ণ ভদ্রকে। তারপরে সুজয় কৃষ্ণ ভদ্র 5 থেকে 10 মিনিট টাইম নেওয়ার পরে আবার কল ব্যাক করতো রিসেপশনে ফোন করে বলতো যে এবার তাদেরকে পাঠাতে পারে ভেতরে। এবং তারা যখন ভেতরে যেত তার আগে সমস্ত সিসিটিভি, অর্থাৎ এই যে ক্লোজ সার্কিট ক্যামেরা তুমি বলছো, এই সিসিটিভি সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হতো এবং বন্ধ করার পরে যেটা দেখা যেত যে বন্ধ করে দেওয়া হতো এবং বন্ধ করার পরে তারা ডাক পেত, তারা যেত সুজয় কৃষ্ণ ভদ্রের কেবিনে, সেখানেই তারা টাকা দিত এবং টাকা দিয়ে সেখান থেকে বেরিয়ে যেত। তারা ঢোকা এবং বেরোনা অবধি, অর্থাৎ কেবিন অবধি ঢোকা এবং সেখান থেকে বেরোনার আগে অবধি কোনো রকম সিসিটিভি অন হতো না, সিসিটিভি বন্ধ থাকতো। অর্থাৎ যারা ঢুকছে তারা যে রিসেপশনে এসেছে সেইটুকু মাত্র দেখা যেত। অর্থাৎ তারপর যখন সুজয় কৃষ্ণ ভদ্র এটা ইনফর্ম হয়ে যেত, সেখান থেকে কিন্তু সিসিটিভি বন্ধ করে দেওয়া হতো। তারা ঢোকা, কার্যকলাপ করা, টাকা দেওয়া, সেখান থেকে বেরিয়ে যাওয়া অবধি কিন্তু সমস্তটাই এই ক্লোজ সার্কিট ক্যামেরা বন্ধ করে দেওয়া হতো এবং তখনই এই পুরো টাকার যে লেনদেন সেটা করা হতো এবং তারপর যখন এজেন্টরা বেরিয়ে যেত সেই সিসিটিভি ফের অন করে দেওয়া হতো। এইভাবেই কিন্তু টাকা নেওয়ার যে প্রসেস, এটা কিন্তু ব্যাক টু ব্যাক এভাবেই চলেছে বলে এমনটাই কিন্তু ভদ্র অবধি তো টাকাটা পৌঁছলো, সেই টাকাটা তারপরে কোথায় যেত এবং সেক্ষেত্রে সেটা জানার জন্য তদন্তকারী আধিকারিকদের হাতে কি তথ্য এসেছে বা এখনো পর্যন্ত কি কি মানে পদক্ষেপ করেছেন তদন্তকারী আধিকারিকরা? দেখো, তদন্তকারী আধিকারিকরা কিন্তু, আমি যেটা বলছি অঙ্কুরদা, যে আমাদের কাছে যে তথ্য ইতিমধ্যেই এসেছে এবং কে বা কারা তাদেরকে টাকা দেওয়ার জন্য জোর করত এবং যে একাধিকবার আমরা বলছি যে সাহেবের নাম উঠে এসেছে, সাহেবকে 5 কোটি টাকা দিতে হবে এবং কখনো বসকে টাকা পাঠাতে হবে, সেই কল রেকর্ডিং থেকে তদন্তকারী আধিকারিকরা পেয়েছে। কখনো সাহেব, কখনো বস, কখনো 15 কোটি টাকা দিতে হবে, 15 কোটি টাকা না দিলে তাহলে যারা নন কোয়ালিফাইড, যারা চাকরি পাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হবে, আবার কখনো বা 5 কোটি টাকা দিতে হবে। এই যে দফায় দফায় এই বস বা সাহেব 5 কোটি, কখনো 15 কোটি এই টাকা যে চাইছে, সেই বস বা সাহেবকে, এটাই কিন্তু এখন প্রশ্ন। তবে তদন্তকারী আধিকারিকরা এখনো কিন্তু সেটা নিয়ে তারা তদন্ত করে যাচ্ছে, কারণ একের পর এক যারা এজেন্টরা তাদের বয়ান নেওয়া হয়েছে, সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল, শান্তনু, এদের বয়ান নেওয়া হয়েছে এবং সমস্তর ওপরে বেস করে যে আগে
আগের খবরেই আমরা যে করেছিলাম যে কোনো এক জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছিল, এবং সেই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সেই বিষয়টা কিন্তু যদিও তদন্তকারী আধিকারিকরা মেনশন করেনি, তবে এই সাহেব বা এই বস কে সেটাও কিন্তু এখনো অবধি তারা খোলসা করেছে। অন্যান্য তাদের যে ডকুমেন্টস রয়েছে সেখানে একদম নাম দিয়ে সেখানে ডেসিগনেশন দিয়ে বলা রয়েছে, কিন্তু সেই তথ্যে আমরা আসব আরও একটি স্ক্রুটনি করে এবং আরও একটি সেই ডকুমেন্টস নিয়ে কিন্তু আমরা একদম সরাসরি আসব। তবে এখনো অবধি যেমনটা দেখা গিয়েছে বা তদন্তকারী আধিকারিকরা এখনো অবধি চার্জশিটে যেমনটা এনেছেন যে সেখানে বড় মাথাকে, যেটা বারবার তারা কোর্টে বলেছে যে এখানে বড় মাথা রয়েছে এবং এতদিন ধরে কেনই বা আনছিলেন না তদন্তকারী আধিকারিকরা সেই বড় মাথা, সেটাও একটি প্রশ্ন। এবং হঠাৎ করে তারা বড় মাথা নিয়ে আবারও তারা সরব হচ্ছে এবং তারা বারবার কোর্টে বলছে যে বড় মাথা রয়েছে, এবং এই কারণের জন্যই বসকে টাকা পাঠাতে হবে, সাহেবকে টাকা পাঠাতে হবে। এই যে বিষয়টা এর আগে সুজয় কৃষ্ণ ভদ্র একাধিকবার দাবি করেছিলেন তদন্ত আমার পর্যন্ত এসে থেমে যাবে, সাহেব বা বসের নাগাল পাবে না তদন্তকারী আধিকারিকরা, এমন বক্তব্য রেখেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। সেক্ষেত্রে এই সাহেব বা বসকে কি সত্যি পাওয়াটা, মানে সুজয় কৃষ্ণ ভদ্রর যে ভয়েস স্যাম্পল সেটা নেওয়ার পরেও সেটা নিয়ে এখনো পর্যন্ত ম্যাচ করেছে কিনা সেই বিষয়ক তথ্য কি কিছু পাওয়া যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে এই যে বিষয়টা তুমি যেটা বলছো যে সুজয় কৃষ্ণ ভদ্র বলেছে যে বস অবধি পৌঁছাতে দেব না, আমার অবধি এসে তদন্ত থেমে যাবে, সেটা কিন্তু এখন অবধি যে সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে আছে সেই ডকুমেন্টস কিন্তু এই কথা বলছে না। কারণ একাধিক এজেন্ট, একাধিক সাব এজেন্ট, যাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের জানিয়ে রাখি, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক তথ্য কলকাতা টিভির হাতে, এবং সেখানে আমরা জানতে পারছি যে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে যে এজেন্টরা ছিলেন তাদের মধ্যে অন্যতম অরবিন্দ রায় বর্মন। তিনি তদন্তকারী আধিকারিকদের কাছে বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন। সুজয় কৃষ্ণ ভদ্রকে নগদ টাকা পৌঁছানোর কথা স্বীকার করে নিয়েছেন অরবিন্দ রায় বর্মন। তিনি বহুবার নিজে গিয়ে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর হাতে টাকা তুলে দিয়েছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন অন্তত 15 থেকে 20 বার তিনি টাকা দিয়েছেন। নগদ টাকা দেওয়া হতো, কখনো কাকুর বাড়িতে বা কখনো সুজয় কৃষ্ণ ভদ্র তাকে একটি ক্লাবের সামনে রাস্তার ওপর টাকা লেনদেন করতেন। এমনকি লিপস অ্যান্ড বাউন্সের অফিসেও টাকা পৌঁছে দিয়েছেন। 15 থেকে 20 বার নগদ টাকা পৌঁছে দিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্রের হাতে, এমনটাই দাবি করেছেন তদন্তকারী আধিকারিকদের সামনে অরবিন্দ রায় বর্মন। এবং সেক্ষেত্রে লিপস অ্যান্ড বাউন্সের অফিসেও গিয়ে তিনি টাকা তুলে দিয়েছেন। এই যে টাকা, সেই টাকা সুজয় কৃষ্ণ ভদ্র বিভিন্ন সিসি ক্যামেরা অফ করে নিতেন, ফলে এই সংক্রান্ত কোনো ফুটেজ থাকতো না। যদি তদন্তকারী আধিকারিকরা দেখার চেষ্টাও করতেন তাহলে তারাও কিচ্ছু পেতেন না এই ক্লোজ সার্কিট ক্যামেরায় রেকর্ড হওয়া তথ্যে। তার কারণ সেই সময়টা আর্থিক লেনদেনের সময় ক্যামেরা অফ করা থাকতো এবং কোনো এক সাহেব বা বসের জন্য এই টাকা তোলা হতো বলেই জানতে পারা যাচ্ছে। এই সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পলও নেওয়া হয়েছিল, কি হয়েছে তার এবং সেই সংক্রান্ত বিষয়ে ভয়েস স্যাম্পল ম্যাচ করেছে কিনা, বা সেই স্যাম্পলটা নেওয়ার পর সেই সম্পর্কেই বা কি অভিমত তদন্তকারী আধিকারিকদের। কথা বলছিলেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া রয়েছেন নিউজরুমে, সরাসরি চলে যাব। রিয়া, এখনো পর্যন্ত সেই সংক্রান্ত বিষয়ে কি জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা বা সূত্র মারফত কি জানতে পারছো? দেখো, যেমনটা বলছিলাম অঙ্কুরদা, যে এই কালীঘাটের কাকু অবধি টাকা পৌঁছাতো এবং তারপরেই সেই টাকা কোথায় যেত সেটা কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ বিষয়। যদিও আরও বেশ কিছু ডকুমেন্টস সিবিআই যেটা কোর্টকে দিয়েছে সেখানে কিন্তু মেনশন তারা করেছে বলে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই কালীঘাটের কাকু যার ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছে এবং যে চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট গত কয়েকদিন আগেই দেওয়া হয়েছে সিবিআই এর তরফ থেকে, সেই চার্জশিটে
কিন্তু যেটা মেনশন করা হয়েছে যে কালীঘাটের কাকু এবং সুজয় কৃষ্ণ এবং এই সুজয় কৃষ্ণ ভদ্র এবং শান্তনু এদের যে ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছে এবং রিসেন্টলি যে কুন্তলের নেওয়া হলো ফেব্রুয়ারির 18 তারিখে তাদের ভয়েস স্যাম্পল ইতিমধ্যেই সিএফএসএল এ রয়েছে। সিএফএসএল সেই ভয়েস স্যাম্পলের রিপোর্ট দিলেই কিন্তু কার্যত তারা স্পষ্ট হতে পারবে যে যেখানে বলা হচ্ছে যে বসকে টাকা পাঠাতে হবে, সাহেবকে টাকা পাঠাতে হবে, 5 কোটি টাকা দিতে হবে, কখনো 15 কোটি না দিলে সাহেব রাগারাগি করবে, এই যে কথাগুলো যে বলা হয়েছে এবং সেই কথাগুলো যে এরাই বলেছে অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র বা কুন্তল বা অরবিন্দ যে সেখানে ছিল তাদের মিটিং এর সময় সেখানে একটি রেকর্ডিং করা হয়, তারাই যে সেটা বলেছে সেটা কিন্তু কার্যত পরিষ্কার হবে তদন্তকারী আধিকারিকরা। সেই কারণের জন্যই কিন্তু এই ধরনের পদক্ষেপ সিবিআই নিয়েছে যে তাদের ভয়েস স্যাম্পল টেস্ট, যদিও আমরা দেখেছি অঙ্কুরদা যে এই সুজয় কৃষ্ণ ভদ্রের যখন ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়ার কথা ছিল তখন বারংবার দফায় দফায় সুজয় কৃষ্ণ ভদ্রের স্যাম্পল নিতে ব্যর্থ হয়েছে। কখনো সে বলেছে যে তার শরীর খারাপ, সে দিতে পারবে না, সে কথা বলতে পারবে না, কখনো তার গলায় ব্যথা হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে দীর্ঘ টালবাহানার পর কোর্টের নির্দেশে এই বিষয়টা অর্থাৎ এই ব্যক্তি যে ভয়েস স্যাম্পল টেস্ট দিতে চাইছে না অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র তার ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে সক্ষম হয়েছে যখন কোর্টের নির্দেশ এসেছে এবং সেটা দীর্ঘ টালবাহানার পর। এবং তারপরেও যেটা দেখা যায় যে তারপরেও শান্তনু এবং কুন্তলে তাদেরও কিন্তু ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছে। এবার ভয়েস স্যাম্পল টেস্টের অপেক্ষায় রয়েছে তদন্তকারী আধিকারিকরা। সেই রিপোর্ট এলেই কিন্তু কার্যত স্পষ্ট হবে যে এই ব্যক্তি যাদেরকে সাসপেক্ট করা হয়েছিল তারাই এরা। তবে এখানে আরও একটি প্রশ্ন উঠেছে বা আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে এই সুজয় কৃষ্ণ ভদ্র সে যখন দীর্ঘ টালবাহানার পর তার ভয়েস স্যাম্পল টেস্ট দিয়েছে সেখানে সে ভয়েস স্যাম্পল টেস্ট দিয়েছে সেই সময় সে গরমিল করেছে, তার ভয়েস চেঞ্জ করে দিয়ে থাকতে পারে বলে এমনটা কিন্তু হাইলি সাসপেক্ট করছে তদন্তকারী আধিকারিকরা এবং সেই কারণের জন্য সিএফএসএল এর সঙ্গে তারা ক্রমাগত কানেকশনে রয়েছে বা তাদের সাথে কথা বলছে যে সেই ভয়েস বা নর্মাল তার ভয়েসের সঙ্গে মিলছে কিনা সেই বিষয়টা নিয়েও কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন এবং সেই রিপোর্ট এলে আরো স্পষ্ট হওয়া যাবে। তবে তুমি আমাদের সঙ্গে থাকো রিয়া। আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বারবার যাকে কালীঘাটের কাকু হিসেবেই সম্বোধন করেছেন অন্যান্য এজেন্টরা, যারা অভিযুক্ত রয়েছেন, সেই কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেলও গ্রহণ করা হয়েছে। সেই নমুনা সংগ্রহ করার পর এবার সেক্ষেত্রে তা মিলিয়ে দেখার প্রক্রিয়া, সেই মিলিয়ে দেখা গেলে যদি সেই ভয়েস স্যাম্পল ম্যাচ করে তাহলে অবশ্যই সুজয় কৃষ্ণ ভদ্রর এর আগে যে ভয়েস স্যাম্পল পাওয়া গিয়েছিল সেই তথ্যের সঙ্গে ম্যাচ যদি করে যায় তাহলে বোঝা যাবে যে এই প্রক্রিয়া বা এই চক্র কিভাবে চলতো এবং সুজয় কৃষ্ণ ভদ্রের ঠিক কী ভূমিকা পালন করতেন এই প্রত্যেকটি বিষয় স্পষ্ট উঠে আসবে। যেখানে একটি আপনারা সকলেই জানেন কুন্তল ঘোষের নির্দেশে একটি তাদের যে বৈঠক, সেই বৈঠকের পুরোটা অডিও রেকর্ডিং হয়েছিল অন্য আরেকজনের মোবাইলে, সেই স্যাম্পলটাও কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের হাতে, তার সঙ্গেই মিলিয়ে দেখা হবে সুজয় কৃষ্ণ ভদ্রের যে কণ্ঠস্বর তা ম্যাচ করছে কিনা। আপনাদের জানিয়ে রাখি তবে এই জায়গায় তদন্তকারী আধিকারিকদের একটা গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু, যেখানে অন্যতম অভিযুক্ত এজেন্ট অরবিন্দ রায় বর্মন তিনি তদন্তকারী আধিকারিকদের সামনে জিজ্ঞাসাবাদে স্পষ্ট জানিয়েছেন যে এই যে এজেন্ট হিসেবে তিনি অকৃতকার্য পরীক্ষার্থী এবং চাকরি পেতে ইচ্ছুক এই সমস্ত পরীক্ষার্থীদের সামনে যে টোপ দেওয়া হতো যে টাকা দিলে তারা চাকরি পেয়ে যাবেন, সেই টাকা যখন তারা দিতেন নগদ সেই টাকা অন্তত 15 থেকে 20 বার সে বেহালায় সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে বা লিপস অ্যান্ড বাউন্সের অফিসে বা রাস্তায় কোনো ক্লাবের সামনেও এই আর্থিক লেনদেন হয়েছে বলে দাবি করেছেন ওই ব্যক্তি অর্থাৎ অরবিন্দ রায় বর্মন। এবং যখন বেহালায় তার বাড়িতে যাওয়া হতো বা লিপস অ্যান্ড বাউন্সের অফিসে যাওয়া হতো প্রত্যেকটি ক্ষেত্রেই ক্লোজ সার্কিট ক্যামেরা অফ করে রাখা হতো যাতে এই ব্যক্তির সেখানে প্রবেশ এবং প্রস্থানের কোনো রেকর্ড, কোনো ফুটেজ ক্লোজ সার্কিট ক্যামেরায় না ধরা হয়। ফলে সেই জায়গা থেকে কোনো রকম প্রমাণই থাকছে না
যে কোনো ব্যক্তি সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে দেখা করতে এসেছিলেন, সেটা আর্থিক লেনদেন হোক বা যাই হোক, সেই বিষয়টি কোনো প্রমাণই থাকছে না। এতটাই সতর্কতার সঙ্গে এই চক্র দীর্ঘদিন ধরে চলেছে। সুজয় কৃষ্ণ ভদ্রের হাতে অন্তত 15 থেকে 20 বার নগদ টাকা তুলে দেওয়া হয়েছে বলেই তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন অন্যতম এজেন্ট অরবিন্দ রায় বর্মন। আমরা এই খবরেই ফিরবো, রয়েছে আরো তথ্য। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন 4টে চারদিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। যে খবরে আমরা ছিলাম, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক তথ্য এসেছে কলকাতা টিভির হাতে। এই বিস্ফোরক তথ্য এটাই যে এজেন্ট, এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি যেভাবে চলতো সেই চক্রের অন্যতম এজেন্ট অরবিন্দ রায় বর্মন স্পষ্ট ভাষায় তদন্তকারী আধিকারিকদের জানিয়ে দিয়েছেন যে এই যে চক্র চলতো, সেই চক্রে যে নগদ টাকা উঠত, সেই টাকা সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে তিনি পৌঁছে দিয়েছেন। অন্তত 15 থেকে 20 বার সেই টাকা তিনি পৌঁছে দিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্রের হাতে। এমনই চাঞ্চল্যকর বিস্ফোরক দাবি করেছেন অরবিন্দ রায় বর্মন। কিভাবে সেই টাকা পৌঁছে দেওয়া হতো, কি তার পদ্ধতি, কি সতর্কতা অবলম্বন করা হতো, কার কাছে সেই টাকা পৌঁছে দিতেন সুজয় কৃষ্ণ ভদ্র, সেই বিষয়গুলো উঠে এসেছে তদন্তকারী আধিকারিকদের এই জিজ্ঞাসাবাদ পর্বে। তা নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যে তথ্য উঠে এসেছে এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকদের এই জিজ্ঞাসাবাদ পর্বে, সেই তথ্য একটা আবারও যদি তুমি একটা চুম্বকে দর্শকদের জানিয়ে দাও, এবং তার সঙ্গে সঙ্গে নতুন যে তথ্য তোমার হাতে আসছে সেই তথ্য আমাদের সঙ্গে শেয়ার করো। দেখো, এই মুহূর্তে যে তথ্য রয়েছে সেটাতে আমি আসবো, কিন্তু যে এর আগে যেগুলো আমরা বলছিলাম যে একাধিক বিস্ফোরক তথ্য দিয়েছে এই অরবিন্দ রায় বর্মন, যেখানে সে বলেছে যে এই টাকা কিভাবে পৌঁছানো হতো সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে এবং কেন পৌঁছানো হতো এবং কারা পৌঁছে দিত, কি প্রসেস মেনে তার কাছে এই টাকা যেত, এই সমস্ত বিষয়টা কিন্তু আমি এর আগেই আমি জানালাম। কিন্তু এই মুহূর্তের যে তথ্য রয়েছে সেই তথ্যে যেমনটা আমি জানতে পারছি সেটা হচ্ছে যে 300 থেকে 350 জন ক্যান্ডিডেট প্রিলিমিনারি যেমনটা জানা গিয়েছে, আরো অনেক ক্যান্ডিডেট রয়েছে, কিন্তু একটি ডকুমেন্টসে তদন্তকারী আধিকারিকরা সেখানে তারা মেনশন করেছেন 300 থেকে 350 যে ক্যান্ডিডেট তাদের থেকে টাকা তোলা হয়েছিল, নন কোয়ালিফাইড ক্যান্ডিডেট, তাদের থেকে টাকা তোলা হয়েছিল। টাকা তোলার পরে সেই টাকা দিয়ে আরবানা এবং সিটি সেন্টার 1-এ ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল এবং সেটা একটি এজেন্ট সেই ফ্ল্যাট ভাড়া নেয় এবং সেই ফ্ল্যাট ভাড়া নেওয়ার পরে সেই যে ফ্ল্যাট, এই দুটি ফ্ল্যাটেই মূলত নন কোয়ালিফাইড ক্যান্ডিডেটদেরকে টাকা হতো। এই ফ্ল্যাট দুটিতেই লেনদেন করা হতো এবং লেনদেনের পর সেখান থেকেই কিন্তু এই পুরো ফিক্সড আপ করা হতো যে কিভাবে সমস্তটা হবে বা কত টাকা কোন ক্যান্ডিডেট দেবে, সেই টাকা কোথায় যাবে, এই যে পুরো লেনদেনের বিষয়টা বা এই যে মিটিং, সেই বিষয়টা কিন্তু এই দুটি ফ্ল্যাটেই হতো। অর্থাৎ একদম বলা চলে যে মাছের তেলেই মাছ ভাজা। কারণ হচ্ছে যে প্রথমে নন কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা তোলা হতো এবং সেই টাকা তুলে সেই টাকা লেনদেন কোথায় হবে এবং তাদের যে অ্যাসিওর করা হবে বা এই সমস্ত কিছু, বা যে একের পর এক মিটিং করতে হবে হেভি ওয়েটদের সঙ্গে, সেটা কোথায় হবে, সেই কারণের জন্যই কিন্তু মূলত এই দুটো যে ফ্ল্যাট সেটা ভাড়া নেওয়া হয়, একটি আরবানাতে, একটি সিটি সেন্টার 1-এ। এবং সেই ফ্ল্যাট ভাড়া নেওয়ার পরে সেখানে কোনো এক এজেন্ট এই ফ্ল্যাট ভাড়া নেয় এবং তারপরে সেখানে ক্যান্ডিডেটরা যেত এবং সেখানেই সমস্ত টাকার লেনদেন হতো। এবং তারপরেও যেটা জানা যাচ্ছে যে এই সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু, কুন্তল এবং এই অরবিন্দ রায় বর্মন সহ একাধিক যারা এজেন্টরা ছিল, তারা যে এই পুরো বিষয়টা যে স্থির করেছিল এবং এই কুন্তল ঘোষ, যার নাম উঠে এসেছে যে ইতিমধ্যেই বেলে রয়েছে, এই কুন্তল ঘোষকে কে আলাপ করিয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে। সেখানে কুন্তল যেমনটা স্বীকারোক্তি দিয়েছে, যেমনটা জানা গিয়েছে যে কুন্তল বলেছে যে এই সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে আলাপ করিয়েছিল শান্তনু ব্যানার্জি। কারণ কুন্তলের প্রথমে শান্তনুর সাথে আলাপ হয়, এই পার্টির মারফতই তার সঙ্গে আলাপ হয় এবং আলাপ হওয়ার পরে শান্তনু
এই সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে আলাপ করিয়েছিল কুন্তলকে, কারণ কুন্তল সিন্ডিকেট তৈরি করবে এবং টাকা তুলবে, এই বলেই কিন্তু মূলত শান্তনু কুন্তলকে এনেছিল সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে আলাপ করানোর। এবং শান্তনু যেমনটা বলেছিল যে সিন্ডিকেট বানানো বিভিন্ন জায়গায়, কারণ হুগলিতে তার হোল্ড রয়েছে, সেই কারণের জন্য সেখানে সহ বিভিন্ন জায়গায় সিন্ডিকেট বানাবে এই কুন্তল, এবং সিন্ডিকেট বানিয়ে তাদের থেকে টাকা তুলবে এবং সেই টাকা পৌঁছে দেওয়া হবে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে। এবং সুজয় কৃষ্ণ ভদ্র কেন বারবার টাকা চাইতো এজেন্টের কাছ থেকে, যেমনটা জানা গিয়েছে যে সুজয় কৃষ্ণ ভদ্রের যে বাড়ি রয়েছে বেহালায় বা লিপস অ্যান্ড বাউন্সে, তাদের কাছে যে টাকা আসতো, তাদের কাছে যে টাকা পাঠাতো এজেন্টরা, সুজয় কৃষ্ণ ভদ্র যখন বলতো তখনই তারা টাকা পাঠাতো। এবং সুজয় কৃষ্ণ ভদ্র যখন টাকা পাঠানোর কথা বলতো তার মধ্যে ম্যাক্সিমাম সময় সুজয় কৃষ্ণ বলতো যে বসকে টাকা পাঠাতে হবে এবং একই সঙ্গে সাহেবকে টাকা পাঠাতে হবে। এই বস এবং সাহেব কি একই পার্সন নাকি আলাদা, এই সমস্ত বিষয় ডকুমেন্টস, বেশ কিছু জায়গায় ডকুমেন্টসে বলা রয়েছে, যেমন বলা রয়েছে। এবং আরো বিষয়টা তদন্ত করছে তদন্তকারী আধিকারিকরা, কারণ তারা মনে করছেন যে এর পিছনে, যেটা তারা প্রথম থেকে বলে এসেছে, যে শুধু এই সাব এজেন্ট সুজয় কৃষ্ণ ভদ্র নয়, এর পেছনে কোনো বড় মাথা কাজ করছে এবং পার্থ চ্যাটার্জি সহ কিন্তু আরো কোনো বড় মাথা আছে বলে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। এক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্রকে নতুন করে জিজ্ঞাসাবাদ কি করবেন তাহলে এই তদন্তকারী আধিকারিকরা? দেখো, সুজয় কৃষ্ণ ভদ্রকে তারা কিন্তু যদি মনে করে যে তারা, কারণ এই যে তাদের তদন্ত, এই রিসেন্টে যেটা দেখা যাচ্ছে তদন্তের কিন্তু অনেকটা অগ্রগতি হয়েছে, কারণ এর আগেও যখন তদন্ত হতো, কোর্টে চার্জশিট পড়তো বা তারা যে একের পর এক যে ডকুমেন্টস তারা কোর্টের জন্য সাবমিট করতো, সেই জায়গায় যেটা দেখা যেত বা রিমান্ড কপি যেটা সাবমিট করা হতো সিবিআই বা ইডির তরফ থেকে, সেখানে কিন্তু একাধিক যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো কিন্তু রিপিট হতে দেখা গিয়েছে। কিন্তু এখনের যে চার্জশিট, এখনকার কয়েকটা চার্জশিট যদি তুমি দেখো, মূলত এই প্রাইমারি টেটের যে চার্জশিট, এবং সেখানে সুজয় কৃষ্ণ ভদ্র রিলেটেড কালীঘাটের এই কাকু, শান্তনু, কুন্তল, এবং সেখানে জনৈক অভিষেক ব্যানার্জির নাম রয়েছে, এবং সেই জনৈক অভিষেক ব্যানার্জিকে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা আরো খোলাখুলি এবং আরো স্পষ্ট হতেই কিন্তু তাদের তদন্ত এখনো চালিয়ে নিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে রিয়া, যেটা জানার যে এর আগে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবেই যখন তৃণমূল কংগ্রেসের যে সমাবেশ ছিল, সেই সমাবেশ মঞ্চ থেকেই তিনি সরাসরি কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তদন্তকারী আধিকারিকদের কাছে, যে যদি এরকমভাবে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখে কেন তারা এরকমভাবে একটা বিজেপি যেরকম ভাববাচ্চে কথা বলে, ঠিক তেমনভাবেই ভাববাচ্চে কথা বলে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। তাহলে সেক্ষেত্রে এখনো পর্যন্ত যদি এই তথ্য থাকে, তাহলে এখনো ভাববাচ্চে কেন কথা বলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই প্রশ্নও তো ওঠে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা কি তাহলে আরেকটু স্পষ্ট করে এ বিষয়ে ভাববাচ্চে কথা না বলে সুনির্দিষ্টভাবে কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদি তারা বলতে চায়, সেই তথ্য কি সামনে আনতে পারে? মানে তাদের কাছে কি আদৌ কোনো তথ্য রয়েছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, তার নিবাস কোথায়, তিনি কোথায় কাজ করতেন, কিভাবে এই চক্র চালাতেন এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই তথ্য কি আনার সম্ভাবনা আছে? কি বলছে তোমার সূত্র? একদমই অঙ্কুরদা, এই যে তোমার যে প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জি, যখন জনৈক অভিষেক ব্যানার্জি, চার্জশিটের নাম রয়েছিল অভিষেক ব্যানার্জি, যেখানে 15 কোটি টাকার কথা বলা হয়েছিল, যে সে নাকি 15 কোটি টাকা ডিমান্ড করেছে এই জনৈক অভিষেক ব্যানার্জি, এবং বলা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে যে 15 কোটি টাকা না দিলে তাহলে যারা নন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেবে। এবং যদি, কারণ সুজয় কৃষ্ণ ভদ্রকে প্রথমে সে 15 কোটি টাকা চাই, এবং 15 কোটি টাকা যখন চাই, সুজয় কৃষ্ণ ভদ্র বলে অলরেডি 6.5 লাখ করে পার ক্যান্ডিডেট তোলা হয়ে গিয়েছে, আর টাকা তোলা সম্ভব নয়, টাকা তারা দিয়ে দিয়েছে। তখন এই জনৈক অভিষেক ব্যানার্জি তাকে বলেন যে যদি 15 কোটি টাকা তাকে না দিতে পারে, সেক্ষেত্রে যারা নন কোয়ালিফাইড রয়েছে, যারা চাকরি পেয়েছে ইলিগাল ভাবে, তাদেরকে তিনি অ্যারেস্ট করিয়ে দেবেন, নয়তো দূরে কোথাও পোস্টিং করিয়ে দেবেন, এমনটাই কিন্তু চার্জশিটে মেনশন রয়েছিল।
তবে চার্জশিটে মেনশন থাকা এই যে প্যারা বা এই যে বক্তব্য, সেখানে কিন্তু জনৈক অভিষেক ব্যানার্জি বলা হয়েছে। এবং তারপরেই যেটা দেখা গেল যে এআইটিসির অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একটি বড় জনসভা, একটি বড় বৈঠক, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা প্রত্যেকে বক্তব্য রাখলেন। এবং সেই কোনো এক জায়গা থেকে অভিষেক ব্যানার্জি তিনি বললেন যে জনৈক অভিষেক, তুমি যেমনটা বললে যে জনৈক অভিষেক ব্যানার্জি কেন বলছে, বিজেপির মতো ভাববাচ্ছে কথা বলছে তদন্তকারী আধিকারিকরা। এবং সেখানে কিন্তু কার্যত অভিষেক ব্যানার্জি স্পষ্ট করতে চাইলেন যে এটা কোনো জনৈক অভিষেক ব্যানার্জি না, এটা তিনি। কিন্তু ঠিক তার আগে যখন এই খবরটা হয়েছিল, যখন এটা সামনে এসেছিল, সেই সময় যখন আমরা জনৈক অভিষেক ব্যানার্জি বলে খবর করছি, সেই সময় কিন্তু তার অর্থাৎ সেই জনৈক অভিষেক ব্যানার্জির একজন জনৈক অ্যাডভোকেট, তিনি অর্থাৎ সঞ্জয় বাসু নামে একজন অ্যাডভোকেট, তিনি একটি প্রেস রিলিজ দেন। কেন আমি জনৈক বলছি, কারণ তার তরফ থেকে আমার কাছে ডিরেক্ট এই প্রেস রিলিজ আসেনি, সেই কারণের জন্যই আমি জনৈক বলছি। এবং সেখানে যে কন্ট্যাক্ট নাম্বার ছিল সেই সমস্ত কিছু মিলিয়ে দেখা গেল যে শান্তনু সঞ্জয় বাসু নামে একজন অ্যাডভোকেট, এবং সেই সঞ্জয় বাসু তিনি বললেন যে আমার ক্লায়েন্টের নামে যে তথ্য দেওয়া হচ্ছে বা যেটা বলা হচ্ছে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে তার নাম দেওয়া হচ্ছে, কিন্তু এমন কোনো তথ্য প্রমাণ তারা কোর্টে দেখাতে পারেনি তদন্তকারী আধিকারিকরা বা সেন্ট্রাল এজেন্সি। তাহলে কেন এই থার্ড যে সাপ্লিমেন্টারি চার্জশিট সেখানে কেন এই নাম দিল, এটা হেনস্থা নয় তো আর কি বলে এমনটা একটি প্রেস রিলিজ দেখা গেল। এবং সেই যখন প্রেস রিলিজ হয়ে গেল, জনৈক অভিষেক, জনৈক তার অ্যাডভোকেট, এই সমস্ত মিলিয়ে মিশিয়ে যখন খবর হলো, তারপরেই যে এই বড় জনসভা, সেখান থেকে অভিষেক ব্যানার্জি বললেন। এবং এই সমস্ত কিছু মিলিয়ে যেটা যদি ধরে নেওয়া হয় যে অভিষেক ব্যানার্জি তিনি এআইটিসিরই অর্থাৎ তৃণমূল কংগ্রেসেরই এই অভিষেক ব্যানার্জি, তাহলে তো খুব সত্যি কথা যে তদন্তকারী আধিকারিকরা তারা কেন তার নাম মেনশন করছে না। কারণ সুজয় কৃষ্ণ ভদ্র সে কে, বা এই কুন্তল ঘোষ সে কে, শান্তনু ব্যানার্জির সঙ্গে এদের কিভাবে মিট হলো, বা কুন্তল কিভাবে মিট করালো, এই শান্তনু কিভাবে মিট করালো কুন্তলের সঙ্গে এই সুজয় কৃষ্ণ ভদ্রর, বা পার্থ চ্যাটার্জি থেকে আরম্ভ করে মানিক ভট্টাচার্য এবং তার ছেলে, এই যে একাধিক হেভি ওয়েটের নাম উঠে এসেছে, সেখানে কিন্তু প্রত্যেকের ডেজিগনেশন মেনশন ছিল। তাহলে এই জনৈক অভিষেক ব্যানার্জির ডেজিগনেশন কেন মেনশন করছে না তদন্তকারী আধিকারিকরা? সেক্ষেত্রে কি তারা মেনশন করতে চাইছে না, নাকি তারা জানে না? আর যদি জানে তাহলে কেন মেনশন করছে না? কারণ সেখানে যে বক্তব্য, এর আগে চার্জশিটে যে বক্তব্য ছিল, যেখানে বলা হয়েছিল যে 15 কোটি টাকা চেয়েছে অভিষেক ব্যানার্জি, এবং সেই 15 কোটি যদি না দেয় তাহলে নন কোয়ালিফাইড যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেবে। এই যে একের পর এক বক্তব্য বা একের পর এক বিস্ফোরক তথ্য সিবিআই দিচ্ছে, তাহলে কি তারা সত্যিই জানে না যে এই জনৈক অভিষেক ব্যানার্জিকে? এবং যদি জানে তাহলে কেন তার ডেজিগনেশন দিচ্ছে না? এবং সেই কারণের জন্য এআইটিসির যিনি অভিষেক ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি, তিনি স্পষ্টত জানিয়েছেন যে ভাববাচ্ছে কেন কথা বলছে। তুমি আমাদের সঙ্গে থাকো, দর্শকদের আরো একবার জানিয়ে রাখি, আমাদের প্রতিনিধি যে তথ্য তুলে ধরলেন তাতে একটা বিষয় খুব স্পষ্ট যে এই টাকার লেনদেন অরবিন্দ রায় বর্মন তিনি করতেন এই সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে, এবং সেক্ষেত্রে যে সাহেব বা বস হিসেবে যার কাছে এই টাকা পৌঁছে যেত, কখনো 15 কোটি, কখনো 20 কোটি, কখনো 5 কোটি টাকা যেভাবে পৌঁছে যেত, সেক্ষেত্রেও প্রশ্ন উঠেছিল জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, যেটা তাদের চার্জশিটে রাখা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি মঞ্চ থেকে স্পষ্টভাবে বললেন যে ভাববাচ্চে কথা বলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, রাজ্যের বিরোধী দল বিজেপির অঙ্গুলি হেলানের তারা এরকমভাবে ভাববাচ্চে কথা বলছে। কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা যদি সামনে আসে তাহলে রাজনৈতিকভাবে অস্বস্তিতে পড়বে তৃণমূল কংগ্রেস। কিন্তু যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার কোনো ঠিকানা বা কে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পরিচয় প্রকাশ্যে আনছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ফলে আইনিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সেই অর্থে মানহানির পদক্ষেপও হয়তো আনতে পারছেন না। কিন্তু এটা আদতে হেনস্থা করা হচ্ছে, তাকে সামাজিকভাবে তার বিরুদ্ধে একটা আঙুল তোলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা চক্রের তথাকথিত কোট আনকোট সাহেব বা বস। কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সে কথা কিন্তু একবারও উল্লেখ করা হচ্ছে না।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগপত্রে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আজকে যে তথ্য সামনে আসছে যে সুজয় কৃষ্ণ ভদ্র অবধি যে টাকা পৌঁছতো, সেই বিষয়টি সুস্পষ্ট হয়ে গিয়েছে। কখনো 5 কোটি, কখনো 15 কোটি টাকা, এবং সুজয় কৃষ্ণ ভদ্র বলতেন যে আমি বসকে পাঠানোর জন্য এই টাকা নিচ্ছি, বসকে টাকাটা পাঠাতে হবে বা সাহেবকে টাকাটা পাঠাতে হবে। এর আগেও সুজয় কৃষ্ণ ভদ্র বলেছিলেন তার অবধি এসেই এই তদন্ত প্রক্রিয়া থেমে যাবে, এবং সেক্ষেত্রে তার যে ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছে সেই কণ্ঠস্বরের নমুনা যদি মিলিয়ে দেখা হয় এবং তা যদি মিলে যায়, সেক্ষেত্রে সেই সাহেব কে, সেই বিষয়টিও কিন্তু আগামী দিনে তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবং সুজয় কৃষ্ণ ভদ্রর যেভাবে যে সতর্কতা অবলম্বন করতেন তাও চোখে পড়ার মতো। কারণ এই আর্থিক লেনদেন কখনো রাস্তায় হয়েছে, কখনো তার বাড়িতে হয়েছে, কখনো লিপস অ্যান্ড বাউন্সের অফিসে হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রেই রাস্তায় বাদ দিয়ে বাকি তার বাড়ি বা লিপস অ্যান্ড বাউন্সের অফিসে সবসময় বন্ধ থেকেছে ক্লোজ সার্কিট ক্যামেরা। ফলে যে বিষয়টি, এই গোটা চক্র কতটা সাবধানতার সঙ্গে চলতো সেই বিষয়টি সামনে নিয়ে আসে। আমি আবারও ফিরে যাব, নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তাহলে এই ঘটনা থেকে পরতে পরতে আমরা দেখেছি যে সেটা মানিক ভট্টাচার্য হোক, পলাশীপাড়ার বিধায়ক, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হোক, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, এদের সকলের সঙ্গেই রাজ্যের শাসক দলের নাম বারংবার জড়িয়ে গিয়েছে। সেক্ষেত্রে এই যেভাবে হুমকি দেওয়া হতো যে এই যে আর্থিক একটা লেনদেন হচ্ছে এবং সেই লেনদেন নির্দেশ মতো, তথাকথিত সাহেবের নির্দেশ মতো না হলে কোনো অকৃতকার্য পরীক্ষার্থী তিনি তার যে কাঙ্ক্ষিত নিয়োগ, সেই কাঙ্ক্ষিত নিয়োগ থেকে বঞ্চিত হবেন, এই যে হুঁশিয়ারিটা দেওয়া হতো সেই তথাকথিত সাহেবের থেকে, সেক্ষেত্রে এই সাহেবও কি তাহলে এই রাজ্যের প্রশাসনের বা শাসক দলের খুব বড় মাথা বলেই মনে করছে? যদি সেটাও মনে করে থাকে, সেই তথ্যটাও বা কেন সামনে আনছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঠিকানা দিতে পারছে না, মানলাম, কিন্তু সাহেব বা বস তিনি যখন একথা বলছেন যদি টাকা দিতে না পারে তাহলে চাকরি হবে না, তার মানে আইদার তিনি প্রশাসনের খুব বড় মাথায় রয়েছেন বা শাসক দলের খুব বড় মাথায় রয়েছেন। সেই তথ্যটাও কি তাদের এই চার্জশিটে বা অভিযোগপত্রে কোনো জায়গায় এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? দেখো অঙ্কুরদা, তোমাকে জানিয়ে রাখবো যে একাধিকবার আমরা দেখেছি যে একাধিক নাম উঠে এসেছে। এর আগে যে আমরা একটি খবর করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যেখানে নাম রয়েছে দিব্যেন্দু অধিকারী, এবং দিব্যেন্দু অধিকারী অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে আরম্ভ করে বিজেপিতে থাকা এরকম বহু হেভি ওয়েটের নাম কিন্তু সেখানে রয়েছে, এবং সেই লিস্ট কোথা থেকে পাওয়া গিয়েছে? বিকাশ ভবন থেকে। তদন্তকারী আধিকারিকরা রেড করতে গিয়ে সেই ডকুমেন্টস তারা পেয়েছেন, এবং সেখানে একাধিক হেভি ওয়েটের নাম রয়েছে। সেখানে মমতা বালা ঠাকুর থেকে আরম্ভ করে শওকত মোল্লা থেকে আরম্ভ করে সেখানে রয়েছে এই দিব্যেন্দু অধিকারীর নাম। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে তদন্তকারী আধিকারিকরা এই ব্যক্তিগুলোকেই বা কেন ডাকলো না, কেন তাদের জিজ্ঞাসাবাদ করলো না? কারণ তাদের নাম শুধু রয়েছে এমনটা নয়, সেই ডকুমেন্টস পাওয়া গিয়েছে হার্ড কপি, যেটা বিকাশ ভবন থেকে, এবং সেখানে দেখা যাচ্ছে যে তারা নামের তালিকা সেগুলো তারা রেফার করেছে, এবং তাদের মধ্যে বেশ কিছু তালিকাতে নামেতে টিকমার্ক করা হয়েছে, যদিও আমরা স্পষ্ট নই যে তাদের চাকরি হয়েছিল বা হয়নি, বা তারা আদৌ টাকা দিয়েছিল কিনা। কিন্তু এই ধরনের ডকুমেন্টস, বিস্ফোরক ডকুমেন্টস যখন তারা পাচ্ছে, তাহলে তারা কেন ডাকলো না? এই একটি পয়েন্ট। এবং দ্বিতীয় যে পয়েন্ট তুমি যেটা বলছো যে এই যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নাম দেওয়া যাচ্ছে না, তার নাম অ্যাড্রেস দেওয়া যাচ্ছে না, তার ডেসিগনেশন বলা যাচ্ছে না, কিন্তু তাহলে এই সাহেব বা বসকে সেটা কেন আনা যাচ্ছে না? দেখো, এতদিন ধরে তদন্ত চলছে এবং সেই তদন্ত প্রক্রিয়া চালাতে গিয়ে এই এজেন্সি বারবার যেটা বলেছে যে এতে কোনো বড় মাথা রয়েছে, কোনো বড় মাথা রয়েছে, কিন্তু সেই বড় মাথা নামক ব্যক্তিটা কে, সেই বিষয়টা কেন সামনে আনছে না, কেন বলছে না, সেই বিষয় সেইটা নিয়েই কিন্তু বারবার প্রশ্ন উঠছে। এবং যদি দেখা যায় তাহলে এই যে অভিষেক ব্যানার্জি, যে জনৈক অভিষেক ব্যানার্জি, তিনি কে? তিনি যে এই 15 কোটি টাকার হুমকি দিলেন, তাহলে তার নাম কেন সামনে এলো না, বা তাকে আদৌ ডাকা হয়েছিল কিনা? যদিও তোমাকে জানিয়ে রাখবো যে
অভিষেক ব্যানার্জি নাম বলতে আমরা যাকে চিনি সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি। সেই অভিষেক ব্যানার্জিকে কিন্তু ইডি বহুবার ডেকেছিল এবং তাকে তাকে জিজ্ঞাসাবাদ করেছে। হ্যাঁ, কখনো তার মেয়াদ দীর্ঘক্ষণ হয়েছে, কখনো তার মেয়াদ কম হয়েছে, কখনো তার মেয়াদ 2 ঘন্টার বেশি হয়েছে, তো কখনো তার মেয়াদ কম হয়েছে, সেই জিজ্ঞাসাবাদের মেয়াদ। কিন্তু অভিষেক ব্যানার্জিকে যখনই ডেকেছে সে গিয়েছে। যখন তার সমস্যা হয়েছে তিনি বলেছেন যে আমি দিল্লিতে যেতে পারবো না, আমাকে কলকাতায় ডাকা হোক। সেই মতো তদন্তকারী আধিকারিকরা কলকাতায় ডেকেছে, তাকে যখন ডেকেছে তিনি গিয়েছেন, তিনি সহযোগিতা করেছেন। তিনি বাইরে বেরিয়ে এসে প্রেস মিট করে বলেছেন যে আমাকে যা যা জিজ্ঞাসাবাদ করেছিল তদন্ত স্বার্থে আমি সেটা বাইরে বলতে পারবো না, মিডিয়াকে বলতে পারবো না, কিন্তু যা যা জিজ্ঞাসা করেছে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি। তবে আমার দোষ যদি প্রমাণিত হয় তাহলে আমি নিজে মৃত্যুবরণ করব বলে এমনটাই কিন্তু অভিষেক ব্যানার্জি তিনি বলেছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে একটি নাম চলে এলো অভিষেক ব্যানার্জি, জনৈক অভিষেক ব্যানার্জি, তাহলে কি এই সিবিআই ওনাকেই মেনশন করে বলতে চেয়েছে? এবং যদি মেনশন করে বলতে চায় তাহলে নাম কেন, তাহলে তার ডেজিগনেশন কেন দিল না? এবং সেখানেও আরও একটা বিষয় যে তার লয়ারের তরফ থেকে, এই জনৈক অভিষেক ব্যানার্জি লয়ারের তরফ থেকে বলা হলো যে এই যে ব্যক্তি অর্থাৎ যে জনৈক অভিষেক ব্যানার্জি যে লয়ার, তিনি একটি প্রেস রিলিজ বার করে তিনি বললেন যে আমার ক্লায়েন্টকে তার যে নাম যেটা 3rd নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিটে দিয়েছে সিবিআই, কিন্তু সেই বেসিসে কোনো রকম তথ্য প্রমাণ দিতে পারেনি এবং তথ্য প্রমাণ দিতে না পেরে তার মধ্যে এইরকম একটা নাম দিয়ে দিল সাপ্লিমেন্টারি চার্জশিটে। এটা হেনস্থা নয় তো কি? এটা তো সত্যি কথা যে যদি সিবিআই জানে এই বড় মাথাকে এবং যদি জানে অভিষেক ব্যানার্জিকে, তাহলে জনৈক অভিষেক ব্যানার্জি কেন তার ডেজিগনেশন দিক। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিবিআই তাদের তদন্তে কেন আওতায় এটা আনছে না? এবং যদি এই অভিষেক ব্যানার্জির সঙ্গে যে জনৈক অভিষেক ব্যানার্জির সঙ্গে যে সুজয় কৃষ্ণ ভদ্রের কথা হতো, তাহলে সেই বিষয়টাকে কেন তদন্তের আওতায় আনছে না? কেন শুধুমাত্র একটি ডকুমেন্টসের নাম দিয়ে ছেড়ে দিচ্ছে? এই বিষয়টা কিন্তু পুরোটাই কিন্তু এখনো আবজা অর্থাৎ ব্লারিশ একটি বিষয়, কারণ তদন্তকারী আধিকারিকরা তারাও স্পষ্ট করতে চাইছেন না। এবং যদিও বেশ কিছু জায়গায় যেটা তদন্তকারী আধিকারিকরা বেশ কিছু জায়গায় বেশ কিছু হেভিওয়েটের নাম দিয়েছে, তবে সেই বিষয়টাতে আমরা আসবো। কিন্তু যেটা বারবার বলছি অঙ্কুরদা, যে ডকুমেন্ট সঙ্গে নিয়ে আমরা সেই বিষয়টাতে আসবো। তবে এখনো অবধি যেমনটা দেখা যাচ্ছে যে তদন্তকারী আধিকারিকরা তাদের যে এই একাধিক যে স্বীকারোক্তি নেওয়া, একাধিক অ্যাকিউজদের কাছ থেকে তাদের যে বয়ান নেওয়া, সেখানেই কিন্তু এই বিস্ফোরক তথ্যগুলো পাওয়া যাচ্ছে। সেখানে কিভাবে চলতো এই চক্র, কিভাবে এই স্ক্যামটাকে নিয়ে যাওয়া হতো এবং কারা কারা যুক্ত ছিল এর সঙ্গে, সেই টাকা কোথায় যেত সেটা যদিও এখনো অবধি স্পষ্ট নয় তদন্তকারী আধিকারিকরা তাদের তদন্তে। তবে কোথায় কোথায় যেত, কিভাবে পুরোটা অ্যারেঞ্জ করা হতো, মেক করা হতো, এই সমস্ত বিষয়টা কিন্তু ইতিমধ্যেই এই তদন্তকারী আধিকারিকরা তারা সামনে এনেছিল এই চার্জশিট মারফত। একবারেই রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, এই চার্জশিটে যেরকমভাবে অরবিন্দ রায় বর্মনের বিস্ফোরক স্বীকারোক্তি সামনে এসেছে, তাতে সুজয় কৃষ্ণ ভদ্রকে নগদ টাকা পৌঁছানোর কথা স্বীকার করে নিয়েছেন অরবিন্দ রায় বর্মন। অরবিন্দ রায় বর্মন বহুবার নিজে গিয়ে টাকা পৌঁছে দিয়েছেন বলেই তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন। যখন সুজয় কৃষ্ণ টাকা চাইতেন তখনই গিয়ে টাকা পৌঁছে দিয়ে আসতে হতো। 15 থেকে 20 বার নগদ টাকা পৌঁছতে গিয়েছেন অরবিন্দ রায় বর্মন, এমনটাই দাবি করেছেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন কখনো বেহালায় সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে টাকা দিতে হতো, কখনো একটি ক্লাবের সামনে রাস্তায় হতো আর্থিক লেনদেন, কখনো লিপস অ্যান্ড বাউন্সের অফিসেও পৌঁছে দিতে হতো টাকা। লিপস অ্যান্ড বাউন্সের অফিসে যখন টাকা পৌঁছে দিতে হতো সেই সময় ইন্টারকমের মাধ্যমে নিজের পরিচয় জানাতে হতো। তারপর রিসেপশনিস্ট সেই তথ্য যখন সুজয় কৃষ্ণকে জানাতেন, তার ঘর থেকে অনুমোদন আসার পরে ভেতরে প্রবেশের অনুমতি পেতেন এই এজেন্ট, এবং তার ভেতরে যাওয়ার সময় অফিসের যে সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা, তা বন্ধ করে দেওয়া হতো। অর্থাৎ সে যে ওই অফিসে গিয়েছে সেই সংক্রান্ত কোনো ফুটেজই সংরক্ষণ করা হতো না। এই এতটাই সতর্কতা অবলম্বন করা হতো এই গোটা প্রক্রিয়ার সময়।
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। ফলে রিয়া, আমরা দেখেছি গত 4 জানুয়ারি এই সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছিল, তারপরেও তাকে আমরা দেখেছি আদালতে হাজিরা দিতে মামলার প্রেক্ষিতে। এক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্রকে যখন সরাসরি বলা হচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্রকে অন্তত 15 থেকে 20 বার তার বাড়িতে বা তার লিপস অ্যান্ড বাউন্সের অফিসে টাকা দিয়ে এসেছে এই অরবিন্দ রায় বর্মন, সেক্ষেত্রে সেটা নিয়ে কি আবারও জিজ্ঞাসাবাদ করতে পারে? দেখো, তদন্তের এই মুহূর্তে যেভাবে অগ্রগতি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা যদি চায় সেক্ষেত্রে কোর্টের পারমিশন নিয়ে তারা ফের জিজ্ঞাসাবাদ করতে পারে। কারণ যেটা দেখা যাচ্ছে যে এর আগেও আমরা দেখেছি এবং এখনও দেখছি, আগে যে সমস্ত চার্জশিটগুলো দেওয়া হতো সেখানে কিন্তু বেশ কয়েকটি পয়েন্ট যেখানে বারবার বলা হতো প্রভাবশালীদের হাত রয়েছে এবং কে কত জায়গা কিনেছে, কোথা থেকে কিনেছে এবং সেই টাকা এলো কোথা থেকে, সেই প্রশ্নচিহ্ন মতো কিন্তু পয়েন্টগুলো করতো তদন্তকারী আধিকারিকরা। তবে এখন যে চার্জশিট দেওয়া হচ্ছে সেখানে কিন্তু জনৈক হলেও কিন্তু একের পর এক নাম সামনে আসছে এবং সেই ডকুমেন্টস অ্যাটাচ করা হচ্ছে, বেশ কিছু ডকুমেন্টস অ্যাটাচ করা হচ্ছে চার্জশিটের সঙ্গে। এবং তাদের তদন্তে যেভাবে, অর্থাৎ সেন্ট্রাল এজেন্সি তদন্তে যেভাবে অগ্রগতি হচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে যদি তদন্তকারী আধিকারিকরা মনে করে যে ফের জিজ্ঞাসাবাদে এবং যারা বেল পেয়ে গিয়েছে তারা যতদিন ছিল ভিতরে, অর্থাৎ প্রেসিডেন্সি জেলে ছিল বা তদন্তকারী আধিকারিকদের যে কাস্টাডিতে ছিল, সেই সময়ে এতদিন হয়ে যাওয়ার পরেও কেন এই তথ্যগুলো তখন পেল না, কেন এতদিন পর এসে তথ্য পাচ্ছে? তাহলে কি তদন্তে কোনো রকম গাফিলতি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? এই বিষয়টা যদিও এখনো স্পষ্ট নয়, তবে তদন্তকারী আধিকারিকরা যেটা প্রথম থেকেই একটা কথা বলে এসেছে, যেটা তারা এখন আস্তে আস্তে তাদের ডকুমেন্টসে রিলিজ করছে, সেটা হচ্ছে যে বড় মাথা রয়েছে এবং এই রকম এই দুর্নীতিতে শুধুমাত্র যে সাব এজেন্ট বা এজেন্ট তেমনটা কিন্তু নয়। একটি মাধ্যম হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র এবং সুজয় কৃষ্ণ ভদ্র কোনো এক বড় মাথার কথা শুনে এই কাজ করত এবং যে চার্জশিট সেখানে কিন্তু মেনশনও রয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় এবং এই জনৈক অভিষেক ব্যানার্জি তাদের দুজনের মধ্যে ঝামেলা হয় এবং এই যে কথোপকথন যেখানে দেখা গিয়েছিল যে এই দুর্নীতি করতে গিয়ে একে অপরকে বিশ্বাস করতো না, সেই কারণের জন্য ভয়েস রেকর্ডিং করা হয়েছিল এবং সেই ভয়েস যখন মিটিংয়ের সময় যখন রেকর্ডিং করা হয় সেটা কুন্তল আবার নিজের ফোন থেকে, সেটা অরবিন্দর ফোন থেকে সেটা নিয়ে নেয় নিজের ল্যাপটপে, সেখান থেকেই পায় তদন্তকারী আধিকারিকরা এবং সেখান থেকেই কিন্তু এই সমস্ত লিপস অ্যান্ড বাউন্ড সহ সুজয় কৃষ্ণ ভদ্র এদের বিষয়ে আরও গাঢ়ভাবে জানতে পারে তদন্তকারী আধিকারিকরা এবং সেই সমস্ত বিষয়টা মিলিয়েই কিন্তু এই সাব এজেন্ট, তারপরে এজেন্ট, তারপরে সুজয় কৃষ্ণ ভদ্র এবং সুজয় কৃষ্ণ ভদ্রের পরের স্টেপটা যে কি, সেটা কি কোনো বড় মাথা কি না, সেই বিষয়টা কিন্তু কার্যত স্পষ্ট হয়েছে তদন্তকারী আধিকারিকরা। তবে তথ্য প্রমাণ লাগবে, কারণ শুধুমাত্র স্পষ্ট হলে হবে না, একদম ঠিকঠাক এভিডেন্স, কারণ নাম তুমি দিতেই পারো জনৈক হিসেবে, কিন্তু তথ্য প্রমাণ লাগবে। তথ্য প্রমাণ না হলে কিন্তু কোর্ট সেটাকে মান্যতা দেবে না এবং সেই কারণের জন্যই যে তথ্য প্রমাণের অভাবেই হয়তো একের পর এক, কারণ যে তথ্য রয়েছে, যে ডকুমেন্টসে যে তথ্য চার্জশিটে রয়েছে, সেখানে যদি অঙ্কুরদা প্রত্যেকের আগেনস্টে তথ্য প্রমাণ থাকতো এই বড় একটি স্ক্যামে, তাহলে একের পর এক অ্যাকিউজড এভাবে ছাড়া পেয়ে যেত না। এবং কালীঘাটের কাকু, তার বিরুদ্ধে যে একের পর এক চার্জশিটে বলা হচ্ছে এবং বিস্ফোরক তথ্য দেওয়া হচ্ছে এবং জনৈক অভিষেক ব্যানার্জির নাম নেওয়া হচ্ছে, এই বিষয়গুলো তথ্য কোথায়? তথ্য প্রমাণ, এভিডেন্স যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এদের অবধি সিবিআই বা ইডি তারা কেউই কিন্তু পৌঁছাতে পারবে না। যথার্থ রিয়া, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। এই খবরেই থাকবো, তবে আপাতত 4টে 4 দিকে পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।